সঙ্গীতাদি, বাংলা নিউজ ক্রাফে স্বাগত। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনাকে বাংলা নিউজ ক্রাফে স্বাগত। আপনাকেও স্বাগত, নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে যে একটি ভিডিও ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনার কিছু বক্তব্য। কিন্তু শুভেন্দু হ্যাঁ। অধিকারী তো আমাদের রাজ্যের দলনেতা, তিনি একা গোটা বাংলা জুড়ে কাজ করছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি সবসময় তাকে কর্মীদের পাশেও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে, এবং বিভিন্ন বাংলার যেগুলো প্রাথমিক ইস্যু, সেই ইস্যু নিয়ে তিনি কাজ করছেন। মানে তাহলে আপনার এই মন্তব্যের কারণটা কি? দেখুন, আমার আসল বক্তব্যের কারণটা ছিল এবং আমার রাগের যে কারণটা ছিল তা ছিল 2021 সালে আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসায় বেশ কয়েক লক্ষ মানুষের উপর দিয়ে যে বীভৎস পরিমাণের অত্যাচার ঘটনা ঘটে গেছিল এবং যেভাবে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ ঘনিয়ে এসেছিল তার পুনরাবৃত্তি যাতে না হয়। কয়েকশো মায়ের কোল খালি হয়ে গেছিল, বাড়ি জ্বালিয়ে দেওয়া, যেভাবে বোম বিস্ফোরণ ঘটেছিল, যেভাবে শিশুরা আক্রমণের শিকার হয়েছিলেন, মাদের ওপর ধর্ষণ হয়েছিল, যেভাবে সন্দেশখালী থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, মিনাখা, প্রত্যেকটা এলাকা জুড়ে মায়েরা বিভ্রান্ত হয়েছিলেন, বাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বাড়ি লুটপাট থেকে শুরু করে এলাকা ছাড়া হয়েছিলেন মানুষরা। সেই ঘটনার পুনরাবৃত্তি থেকে আমরা যে শিক্ষা নেওয়ার পরেও আজও শুভেন্দু বাবুর যদি চোখ না খুলে থাকে, তিনি এই নাজিয়া ইলাহি খান, যাকে পুরোপুরিভাবে আমি এক্সপোজ করে দিয়েছি, যার চিটিংবাজি এবং জালিয়াতিতে ভরা কীর্তিকলাপ, যেখানে প্রত্যেকটা মানুষের চোখে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরেও তিনি সেই ধরনের এই ধরনের মানসিকতার মহিলাদেরকে, যারা জেল খেটেছে, নোংরা কীর্তিকলাপে যুক্ত আছে, তাদেরকে এখনো পর্যন্ত রাষ্ট্রবাদী এবং জাতীয়তাবাদী নেত্রী হিসাবে করে পুরনো রাজনৈতিক কর্মী যারা মাঠে ময়দানে খেটে চলেছেন, তাদের যাতে জায়গা না হয় সেই ঘটনা ঘটাবার চেষ্টা করার জন্যই আমি কালকে মুখ খুলতে বাধ্য হয়েছি। কিন্তু সঙ্গীতাদি, এই যে পুরনো কর্মীরা যারা মাঠে কাজ করছে বা পুরনো যারা নেতৃত্বে ছিল তাদের ফিরিয়ে আনা, এই বিষয়গুলো তো একা শুভেন্দু অধিকারী বা আমাদের যে বিরোধী দলনেতার পক্ষে সম্ভব নয়। এটা তো বিজেপি তো একটি পরিবার, এবং সেখানে উচ্চ নেতৃত্বের সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়। আমি খুব বাস্তব কথা বলছি। বিজেপি পার্টি অফিসের যেভাবে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, নিচুতলার কর্মীরা তারা আজকে পার্টি অফিসের নিচে গেলে তাদেরকে বডিগার্ড দিয়ে আটকে দেওয়া হচ্ছে, উপরতলার কর্মীদের কাছে তাদের খবর পৌঁছাচ্ছে না। তারা কোনো রকম ভাবে তাদের দুঃখ দুর্দশার কথা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারছেন না। একমাত্র শুভেন্দু অধিকারী সেখানকার একজন ক্যান্ডিডেট, এর আগের বারেও তিনি হেরেছিলেন, এই রকম হিরো ক্যান্ডিডেট গুলোকেই আবার যাতে করে পুনরায় টিকিট যাতে না পায়, তাদের কাছাকাছি গিয়ে তাদেরকে দিয়ে আবার নতুন করে যাতে টিম সাজিয়ে, যেটা আমরা দেখতে পেয়েছি আসামে, যে হাফ হাফ টিকিট, মানে 294টা সিটে যে ক্যান্ডিডেট গুলো হেরেও বারবার হারে, এই প্রিয়াঙ্কা টিবরিওয়ালরা, যারা 5বার হেরেও এখনো পর্যন্ত সেই টিকিটের নেশায় সেই একই কমিটিতে থেকে যাচ্ছেন, এই যারা বারবার হারছেন তাদেরকেই আগু পিছু করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী সেই কাজটা কিন্তু বেশি পরিমাণে করে চলেছেন, যার জন্য শুভেন্দু অধিকারী আমার টার্গেটের মধ্যে আছেন। কিন্তু দোষটা দিচ্ছেন কাদের? একতরফা ভাবে অমিত মালব্য এবং ইলেকশন কমিটিতে কাদের কাদের না, অমিত মালব্য এবং অমিতাভদিকে আঙুলটা বারবার ঘুরিয়ে দিচ্ছেন, তিনিও কিন্তু এই দোষের সামিলের মধ্যে আছেন। আমরা দেখেছিলাম টিএমসি থেকে এক ঝাঁক নেতা নেত্রী এই টিকিট বিক্রির কেনা বেচার খেলা হয়েছিল, যেটা ওপেন টু অল। এই কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেমন, যেটা তথাগত বাবুরা বলেন ওপেন সিক্রেট, যেটা আজও সবাই জানে, তার মধ্যে শুভেন্দু অধিকারীর নামটা কিন্তু বাদ পড়ে যায়নি, সেটা কিন্তু আমরাও জানি। তিনিও সেই দলের মধ্যে ছিলেন, তারাও কিন্তু আজকে এই খেলার মধ্যে আছেন। এই খেলাটা যাতে পুনরায় দ্বিতীয়বার আর যাতে না হয়, এবং পুরনো বিজেপি কার্যকর্তারা যারা মার খেয়ে আজকে বসে আছেন, যারা আজকে মুখ খুলতে পারছেন না, আমি চাই তারা
আজকে ফিরে আসুক এবং নতুন করে দলটাতে, যাতে করে তারা নতুন করে আবার সুযোগ পাক। প্রয়োজনে আমার নাম্বার রয়েছে 9007568664। আমি কথা দিচ্ছি, যাচাই করে তারা যদি আমায় SMS করেন, তাদের বক্তব্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো এবং মেলে ধরবো, এবং অবশ্যই গোপনীয়তার সাথে তুলে ধরবো। তাতে কেউ আমায় আটকাতে পারবে না। আর আমি তাদের, যদি সত্যতা থাকে তাদের কথার মধ্যে, এবং যারা মার খেয়েছেন তাদের বক্তব্যকে তুলে ধরবো। আজকে শুভেন্দু অধিকারী যদি এই ক্ষমতা হয়, নাজিয়া ইলাহি খানেদের মতো নোংরা মহিলাদের, যারা যেখানে সেখানে কাপড় খুলে বেড়ান এবং যাদের আদৌ কোনো ল ডিগ্রি নেই, একটা লোয়ার কোর্টের ডিগ্রি নেই, তাকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বলে চালিয়ে যাচ্ছেন মিথ্যা কথা বলে। আজকে যদি এই কাণ্ডটা টিএমসি করতে পারে, তাদের ফেক ডাক্তার, ফেক IPS IAS নিয়ে তাদের দিকে আমরা বারবার আঙুল তুলছি, আর এদিকে বিজেপির ক্ষেত্রে সেখানে ফেক অ্যাডভোকেট বলার পরেও সেখানে তাকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বলে পরিচয় দিয়ে তাকে শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী নেত্রী বলে পরিচয় দিচ্ছেন, তাহলে তার দিকের ভুলটা আমি কেন আঙুল তুলে কথা বলবো না? তাহলে এই আঙুল তুলে কথা বলার অধিকার আমার আছে। সুতরাং এই ভুলটা যাতে করে বিজেপি আর না হয়, যার জন্যই কিন্তু আমি আঙুল তুলেছি এবং বারবার আঙুল তুলবো। আর আমার আঙুল এবং মুখ দুটোই আমি খুলবো, এবং গতকাল আমি ডিক্লেয়ার করেছি শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবেন আমি সেখানেই দাঁড়াবো, কারণ বাংলাকে আর কখনো চোর চিটিংবাজদের হাতে তুলে দেব না। এবং আমার কাছে এমন কিছু কিছু সিক্রেট জিনিস আছে যেগুলো রিভিল করব সময় মতো সময়ে। কিন্তু সঙ্গীতাদি, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে আপনি ভোট কেনা বেচার কথা বললেন বা টিকিটের কথা বললেন, সমস্ত কিছু কে কোথায় টিকিট পাবে এর সমস্ত কিছু নির্ধারণ তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, মানে যারা একদম সিনিয়র যারা আছে তাদের থেকে সেটা অ্যাপ্রুভাল হয়। সেখানে শুভেন্দু অধিকারী তো একা এই টিকিট কে কোথায় পাবে তার সিদ্ধান্ত নিতে পারে না, কারণ বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি। তাহলে আপনি কেন একা ওনার দিকে তীরটা ছুটছেন? দেখুন, বিজেপি সব থেকে হেলদিয়েস্ট এবং ওয়েলদিয়েস্ট পার্টি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সমস্ত এত বড় একটা মানে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের পশ্চিমবাংলার বুকে, বাংলার রাজনীতি, অলিতে গলিতে হওয়া রাজনীতিগুলো যদি সত্যি বুঝতে পারতেন, তাহলে আমাদের 2021-এর হওয়া ঘটনাগুলো থেকে যে শিক্ষা নিয়ে আমরা আজকে ভুক্তভোগী হয়েছি, গুলো ঘটেছিল পশ্চিমবঙ্গের বুকে, তার প্রত্যেকটা তদন্ত সাপেক্ষে এবং আজও পর্যন্ত কলকাতা হাইকোর্টে তার প্রত্যেকটা মামলাকে রিজেক্ট করতে পারেনি। এখনো পর্যন্ত CBI তার তদন্তের রিপোর্ট জমা করতে পারছে না, এবং সেই মামলাগুলোকে খারিজও করতে পারছে না, কারণ তার প্রমাণ সমেত আমি এখনো পর্যন্ত জমা করে রেখেছি। কিন্তু বাকি মামলাগুলো, যেগুলো বিজেপি অফিস থেকে হয়েছিল, যেগুলো ভুয়ো একের পর এক কমপ্লেন জমা করেছিল, সেগুলো কিন্তু খারিজ করে দিয়েছিল। আজকে আমি একটা কথা বলতে চাই, ইলেকশন কমিটিতে থাকবেন বা ইলেকশন কমিটিতে থাকবেন তারাও সজাগ হয়ে যান, কারণ এবার সময় হয়ে গেছে জাগার। যে পুরনো বিজেপি কার্যকর্তা যারা সত্যিকারেই মাঠে ঘাটে থেকে কাজ করছেন, লড়াই করছেন, তাদেরকে টিকিট দিন, নাকি ওই স্নো পাউডার মেখে টিএমসি থেকে বিতাড়িত হয়ে যারা টিএমসিতে চুরি চিটিংবাজি করে কয়েকশো কোটি টাকা কামিয়ে যাদেরকে মমতা ব্যানার্জি ফেলে দেবেন, আর তারা টাকা দিয়ে বিজেপিতে এসে বিজেপির বন্ধু পেয়ে যাবেন। এই ঘটনাটির ভুল যেন পুনরাবৃত্তি যেন বিজেপি আর না করেন। আর সেই নেতারাই এসে যখন ফোন তুলবেন না, তাদের এলাকায় সেলিব্রিটি হয়ে ঘুরবেন 4 চাকা গাড়িতে, তাদের দুঃখে কষ্টের কথাগুলো আর তাহলে বিজেপির গরিব মানুষরা, এই আমাদের পশ্চিমবঙ্গের গরিব মানুষগুলো তাহলে কোনো বিচার আর কোনো কালেই পাবেন না। গণতন্ত্র বলে আর কোনো বস্তু থাকলো না, বাংলাটা পুরোপুরি শেষ হয়ে যাবে। পরবর্তী দিনে আমাদের মতো মানুষরা, এই যে যারা মানবাধিকারের কাজ করেন,
কোনোদিনই ভুলতে পারবে না সাধারণ মানুষের কাছে, তাদের দুঃখ দুর্দশাটা আর কোনোদিনই ঘুচবে না। কারণ এই নেতারা, তারা স্করপিওর পর স্করপিও কিনে যাবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে যাবে, আর সাধারণ অসহায় দুর্দশার মানুষের বাড়তে থাকবে বাড়তে থাকবে, আর নেতাদের পয়সা আখের সমস্তই ভরতে থাকবে। কারণ পরবর্তী দিনে আর সিবিআই ইডি রেড করতে আসবে না। পশ্চিমবঙ্গের ওই টিএমসি নেতারাই ঘুরিয়েই আবার সিবিআই, তারা আবার বিজেপিতে এসে টিকিট নিয়ে চোরের আরো আরো সাম্রাজ্য বাঁধবে। আপনিও বকলমে বলতে চাইছেন যে বিজেপি একটা ওয়াশিং মেশিন, মানে তৃণমূল থেকে এসে বিজেপিতে ওয়াশিং মেশিন হয়ে ধুয়ে পরিষ্কার হয়ে ভালো নেতা হচ্ছে? এক্স্যাক্টলি, যখন তারা ওই দল থেকে এই দলে আসার জন্য যে লাভ মারার চেষ্টা করছেন, এবং তার একটি করিডোর এর আগেই খুলে গেছিল 2021-এ, এবং সেই করিডোরটা যাতে দ্বিতীয়বার না খুলতে পারে জন্য কেউ সোচ্চার হবেন না, কেউ বলবেন না, কেউ মুখ খুলবেন না, সবাই ভয়ে সিটিয়ে থাকবেন। এমনটা তো হতে পারে না, কেউ মুখ খুলবেন না, কেউ গলা উঁচু করবেন না, সবাই ভয়ে চুপ চুপ করে থাকবেন, এমনটা হতে পারে না। তাই আমি বলছি, আসুন বন্ধুরা, আমরা যদি একত্রিত না হতে পারি তাহলে এই বিজেপির গোটা দিয়ে নিজেদের কানের কাছে তুলো গুজে নিয়ে মাত্র কয়েকজনকে দিয়ে আপনাদের ওপর বসিয়ে দেবে, চাপিয়ে দেওয়া নেতাদেরকে দিয়ে, যেমন এই নাজিয়া ইলাহি খানেদের মতো চোর চিটিংবাজগুলোকে আবার আপনাদের ওপর প্রমোট করার চেষ্টা চলছে। যেমন আপনাদের ওপর যারা আলতাকিয়া করার চেষ্টা করছে তাদেরকে দিয়ে, গোটা কত চোর চিটিংবাজ ডেকে আনা নেতাদের দিয়ে আবার পুনরায় ভোট করাবার চেষ্টা হলে আমরা আবার ঝাঁপিয়ে পড়বো, আবার আমরা লড়াই করব। প্রয়োজনে আমরা নির্দল প্রার্থী হয়ে সেই এলাকায় নিজেদের পয়সা না থাকলেও এদের কাছাতে চিঠা খুলে দাঁড়াবো, এবং পুনরায় আবার একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন বিজেপিকে করব। প্রয়োজনে 2021-এর মতো আর পুনরাবৃত্তি হতে দেব না, মায়ের কোল খালি হতে দেব না, চোখের জল মুছতে দেব না। সেই লড়াইয়ে আমরা কিন্তু সামিল হব। মানে নির্দল প্রার্থী হয়েও দাঁড়ানোর জন্য আপনারা ক্যান্ডিডেট দেবেন বলছেন? আপনার কাছে আছে ক্যান্ডিডেট? দেখুন, আমি বলছি, যদি মানুষ চায় পারলে অনেক কিছু করতে পারে। কারণ 2021-এর ঘটনায় বহু মানুষের কাছে আজকে শিক্ষা হয়ে গেছে। আমি বলছি না, মানে এটা প্রত্যেকটা মানুষের কাছে উদাহরণ। বিজেপি বা শুভেন্দু অধিকারীকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছেন? বিজেপি কেন, সবাইকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি, সবাইকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি তার নিজের এলাকায় তারা যদি নিজেরা সক্রিয় না হন, তাহলে আজকে কোনোদিনই তারা নিজেরা যদি না জাগেন, তাহলে তাদের ঘুম ভাঙবে না। তারা নিজের চোখে দেখেছে নিজের এলাকার মানুষের ঘর কিভাবে ভেঙেছে, তার নিজের এলাকার পুলিশ দাঁড়িয়ে থেকে ঘর ভাঙিয়েছে, তার নিজের এলাকা থেকে পুলিশ দাঁড়িয়ে থেকে একটা এফআইআর নোট করতে চায়নি, নিজের এলাকায় দাঁড়িয়ে থেকে দেখেছে সেই গুন্ডা মাফিয়ারা কিভাবে তাদেরকে এলাকায় ঢুকতে দেয়নি। তারপরেও যদি তারা এরপর জোটবদ্ধ না হন, তারা নিজেরা দাঁড়িয়ে থেকে দেখেছেন নিজের নেতারা কিভাবে ফোন তোলেননি। আর সেই নেতাগুলো পর্যন্ত বসে থেকে তারা যদি শিক্ষা না পায় এবং সেই হাওয়ায় যদি তারা ভেসে বেড়ায় এবং যদি বুঝতে না পারে, তাহলে তাদেরকে বলছি, আসুন বন্ধুরা, জোট বাঁধুন, একত্রিত হন। কারণ পুনরায় 2021 আর হতে দেওয়া যাবে না। সেই নেতারা যারা ওই এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং টাকা দিয়ে টিকিট কিনে আবার পুনরায় আপনার মাথার ওপর চাপিয়ে দেওয়া হবে, সেই নেতাদেরকে ভুলে নিজের এলাকা থেকে নিজের নেতা চুজ করে আপনারা প্রয়োজনে চাক না 294টা সিটে যদি তারা ক্যান্ডিডেট না খুঁজে পান, আমরা দেব ক্যান্ডিডেট এলাকার মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে, যারা এলাকায় উন্নয়ন করেছে তাদের হয়ে আমরা বিজেপিকে ক্যান্ডিডেট দিয়ে দিচ্ছি। প্রয়োজনে তারা এলাকায় যে ভালো কাজ করেছে সেই ক্যান্ডিডেট আমরা দিচ্ছি। কারণ পশ্চিমবাংলার রাজনীতিটা গরিব মানুষের কাছ থেকে উঠে আসা, খেটে খাওয়া মানুষের কাছ থেকে, যারা কাজ করেন, সত্যিকারের মানুষের হয়ে কাজ করেন, সেই সমস্ত মানুষের ক্যান্ডিডেট হওয়া উচিত। যারা মানুষের কথা বলে, মানব অধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সেই সমস্ত মানুষদেরকে দিয়েই, সেই শিক্ষকদেরকে নিয়ে আসা হোক, সেই সমস্ত প্রফেসরদেরকে নিয়ে আসা হোক, গ্রাম বাংলার পথে ঘাটে কাজ করে সেই সমস্ত মানুষদেরকে দিয়েই রাজনীতিটা করা হোক। আমার এইটুকু আবেদন রইল। একদম শেষ প্রশ্ন করব, বিজেপি তো যথেষ্ট আশাবাদী যে এবারে পরিবর্তন হবেই, কারণ এসআইআর যেমন বিহারে হয়েছে, বিহার যেমন দেখিয়ে দিয়েছে বাংলায় আরো বৃহত্তর ভাবে পরিবর্তন হবে এবং সরকার গড়বে বিজেপি। কি বলবেন তাহলে?
দেখুন, এসআইআর হয়েছে, এটা অত্যন্ত দরকার ছিল, জরুরি বিষয়। এতে রোহিঙ্গাদেরকে ডিপোর্ট করা হোক, এটার জন্য ওয়েলকাম করছি এবং বৃহত্তর পরিবর্তনের দরকার আছে। কিন্তু পরিবর্তনের পর যে ঘটনাগুলো ঘটতে চলেছে তার যে একটা ভয়ঙ্কর রূপ পরবর্তী দিনে আরো ভয়ঙ্কর ভাবে আমাদের ওপর এবং পরবর্তী দিনে যে এফেক্ট আসতে চলেছে তার জন্য আগে থেকে সজাগ এবং সচেতন করাটা তারা যে আরো কি ভয়ঙ্কর পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে, যারা এখনই বিজেপি পার্টি অফিসের নিচে দাঁড়িয়ে তার উপরতলার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারছে না, যারা এখনো ক্ষমতায় আসেনি, যারা এখনো তাদের মনের কথাটা তাদের উপরতলার কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারছে না, তাদের উপরতলার কর্মীরা তাদের ফোন ধরছে না, তাহলে পরিবেশ পরিস্থিতিটা কি হতে চলেছে পরবর্তী দিনে তারা সেটা অনুভব করুক। এবং সেই অনুভব থেকেই তাদেরকে বলছি, আসুন বন্ধুরা, জোট বাঁধুন। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে যে তাহলে 26-এ আপনি কি আশাবাদী পরিবর্তন হবে এই এসআইআর এর জন্য? একদম একটা কথায় উত্তর দিন, আপনি কি নিজে আশাবাদী এসআইআর এর কিছু আমি অনেকটা আশাবাদী যে অবশ্যই পরিবর্তন হওয়ার পক্ষেই, এবং এটাও চাইবো পরিবর্তন হোক, কারণ যে দুর্নীতির শিখরে টিএমসি আজ পৌঁছে গেছে তাতে করে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড পরিমাণে গুঞ্জন। কিন্তু বিজেপি যেভাবে তাদের বুথ কমিটির লোকেদেরকে বসাচ্ছে তা তাবেদারি করা, চাটুকার এবং চোর চিটিংবাজি। যে গ্যাস দেবার নাম করে মোদিজির প্রধানমন্ত্রীর যে গ্যাস যোজনা আছে, উজালা যোজনা আছে, সেই উজালা যোজনার নাম করে টাকা তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর মানে এখনো পর্যন্ত মানে উজালা যোজনার নাম করে যদি টাকা তোলা হয়, এখনো পর্যন্ত স্বাস্থ্য বীমা যোজনা, এখনো পর্যন্ত আত্মনির্ভর ভারত থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে দেবার নাম করে, মানে পেয়েছি কি পাইনি সেটা নয়, তার নাম করেই টাকা গুলো এখনো পর্যন্ত, যেটা মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন মঞ্চে বসে, সেই চোর চিটিংবাজ নেতাগুলো এখনো পর্যন্ত বিজেপিতে ভরে ভরে তারা এখনো রাজ্য নেতৃত্ব হিসেবে তারা কর্তৃত্ব ফলাচ্ছেন এবং তাদেরকে নিয়ে শুভেন্দুর মাতামাতি বেশি, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং এই কর্তৃত্বটা যাতে বেশি দিন না থাকে তার জন্যই আমি বলেছি যে এই লড়াই চলবে, এই লড়াই থেমে থাকবে না। অসংখ্য ধন্যবাদ সঙ্গীতাদি, ধন্যবাদ।